আজকে আমরা ফার্স্ট সেমের অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে দিয়ে স্টার্ট করছি ক্লাস। তো এই অ্যাকাউন্টেন্সির মধ্যে ম্যাক্সিমাম কি 80% চ্যাপ্টার্স সব পুরনো, যেটা আমরা ক্লাস 11-12 করে এসেছি। 4-5টার মতন শুধুমাত্র আলাদা আলাদা চ্যাপ্টার্স আছে অ্যাকাউন্টসে, সেগুলোই আমাদেরকে জানতে হবে। তো সেগুলোকে ফার্স্ট আমরা জেনে নিই। তো প্রথমে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে সেলফ ব্যালেন্সিং। এই চ্যাপ্টারটার নামটা অ্যানালাইসিস ফার্স্ট আমরা করে নেব, কারণ সেটা করলে আমরা বুঝতে পারবো যে এই চ্যাপ্টারটার মধ্যে মোটামুটি কী ধরনের জিনিস থাকতে পারে। তাহলে সেলফ ব্যালেন্সিং এই কথাটার মাধ্যমে এটাই বোঝায় যে নিজের থেকে নিজের ব্যালেন্সগুলোকে ব্যালেন্স করে দেয়। মানে হলো যে কিছু একটা ব্যালেন্স দেবে, সে নিজের থেকেই ঠিক ব্যালেন্স করে দিয়ে বলবে যে এই ব্যালেন্সগুলো ঠিক আছে, সেলফ ব্যালেন্সিং, ঠিক আছে। আর আমরা জানি যে অ্যাকাউন্টসে যে অ্যাকাউন্টিং সাইকেলটা ছিল, সেই অ্যাকাউন্টিং সাইকেলে যখন আমরা জার্নাল পাস করতাম, জার্নাল পাস করার পর যেই সমস্ত চ্যাপ্টার্সগুলো পরবর্তীকালে আমরা পড়েছিলাম, লেজার বল, ট্রায়াল ব্যালেন্স বল, রেকটিফিকেশন অফ এরার্স চ্যাপ্টারটা বল, এগুলো হচ্ছে সমস্ত আলাদা আলাদা একটা টেকনিক্স বা টুলস, যেগুলো অ্যাকাউন্টিংয়ের একটা স্পেসিফিক কাজ করতে আমাদেরকে হেল্প করতো। তাহলে এই সেলফ ব্যালেন্সিংও হচ্ছে কি আলটিমেটলি একটা টুল বা টেকনিক, যেটা নাকি একটা পার্টিকুলার কাজ আমাদের করে দেবে, ঠিক আছে, অর্থাৎ সেলফ ব্যালেন্স করে দেবে। এই জিনিসটাকে এবার আমরা একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধর একটা বিজনেস, যেটা হচ্ছে আবেশন কোম্পানি, যেটা হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড। এবার এখানে রয়েছে অরিন্দম, একজন এমপ্লয়। এখান থেকে নীল, একজন এমপ্লয়, ঠিক আছে, পাবলিক লিমিটেড কোম্পানি। আর আর দাদা হচ্ছে একজন এমপ্লয়ার, ঠিক আছে। এইবার যেহেতু এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি, আমায় তোরা নিজের কমন সেন্স অ্যাপ্লাই করে বল যে একজনের পক্ষে, কোনো একজন অ্যাকাউন্টেন্টের পক্ষে এই আবেশন কোম্পানির সমস্ত অ্যাকাউন্টস মেনটেন করা পসিবল? কখনোই পসিবল না। তাই তো আমরা দেখি পাবলিক লিমিটেড কোম্পানিতে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, পারচেস ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, এই ধরনের ডিপার্টমেন্টসগুলো থাকে, প্রোডাকশনস ডিপার্টমেন্ট। যেহেতু নাকি আলাদা আলাদাভাবে যাতে হিউজ বিজনেসের প্রত্যেকটা পার্ট যাতে ঠিকঠাক মতন হতে পারে, এফিশিয়েন্টলি যাতে হতে পারে অ্যান্ড এফেক্টিভলি যাতে হতে পারে, তাই তো। তো ঠিক একই ব্যাপার অ্যাকাউন্টসের দিক দিয়ে। আজকে যদি একজনকে দায়িত্ব দেওয়া হয়, সে তো কোনো মতেই পারবে না পুরো বিজনেসের অ্যাকাউন্টস একা সামলাতে, ঠিক আছে। তাই আবেশ করলো কি, অরিন্দমকে বলল, অরিন্দম তুই আমার বিজনেসের যে ডেটর্স রয়েছে না, এই ডেটার্সের লেজার্সগুলো তুই মেনটেন করবি। অর্থাৎ যখনই ক্রেডিট সেল হবে, তখনই যে ডেটার্সগুলো অ্যারাইজ হবে, সেই ডেটার্সদের যে লেজার অ্যাকাউন্টসগুলো রয়েছে তুই মেনটেন করবি। আর এটাই হয় কিন্তু বড় বড় কোম্পানিসগুলোতে। নীলকে দিল, নীল তুই একটা কাজ করবি, আমার যে ক্রেডিটার্স রয়েছে সেই ক্রেডিটার্সদের যে লেজার অ্যাকাউন্টসগুলো রয়েছে সেগুলো তুই মেনটেন করবি। এটা তোদের দুজনকে দিয়ে দিল, ঠিক আছে। আর আমাকে বললো, দাদা তুমি ডেটার্স আর ক্রেডিটার্স বাদ দিয়ে যে সমস্ত জেনারেল লেজার্সগুলো আছে, মানে জেনারেল লেজার্স বলতে বোঝায় পারচেস, সেল, রেন, এইগুলি জেনারেল লেজার। ও বললো যে দাদা তুমি এইগুলো মেনটেন করো, আর ক্রেডিটারটা মেনটেন করবে নীল, আর অরিন্দম মেনটেন করবে ডেটার্স। তাহলে খুব ভালো কথা, কারণ আমাদের কারোর পক্ষেই পুরো বিজনেসের অ্যাকাউন্টস একা মেনটেন করা সম্ভব না, ঠিক আছে। তাহলে এরকমভাবেই আমরা কাজ করছি। এইবার যখন ইয়ার এন্ড হলো, ধর 31 মার্চ 2019, এবার এখানে আমাদের কি করতে হবে, লেজার অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করতে হবে। আজকে অরিন্দম কোন লেজার অ্যাকাউন্টগুলো ক্লোজ করবে, ডেটার্সের লেজার অ্যাকাউন্টগুলো। নীল কি করবে, নীলের কাছে যে ক্রেডিটার্স লেজার্সগুলো রয়েছে সেগুলোকে ক্লোজ করবে। আর আমি কি করব, আমার কাছে যে অন্যান্য লেজার্সগুলো রয়েছে সেগুলোকে ক্লোজ করব। ক্লোজ করে
আমরা এখানে কি তৈরি করব, ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। আর ট্রায়াল ব্যালেন্সটা কি, একটা ফিল্টারের মতন কাজ করে, যে অ্যাকাউন্টসের মধ্যে যদি কোনো রকম ভুলভ্রান্তি থেকে থাকে, কোনো ধরনের যদি এরার্স থেকে থাকে, যেমন আমরা পড়েছিলাম না রেকটিফিকেশন অফ এরার্স চ্যাপ্টারের মধ্যে, এরার আর অফ টু 4 টাইপস, একটা হচ্ছে এরার অফ কমিশন, এরার অফ অমিশন, কম্পেনসেটিং এরার্স, আর একটা হচ্ছে এরার অফ প্রিন্সিপালস। এই 4 ধরনের এরার্স আমরা পড়েছিলাম। এবার সেই ধরনের এরার্সগুলি আমাকে এখান থেকে ডিটেক্ট করতে হবে, ডিটেক্ট করার পর আমাদেরকে কী করতে হবে, সেগুলোকে রেকটিফাই করতে হবে যাতে ফাইনাল অ্যাকাউন্ট পর্যন্ত না যায়। কারণ ফাইনাল অ্যাকাউন্টে যাওয়া মানেই হচ্ছে গিয়ে সেগুলো স্টেক হোল্ডার্সদের কাছে চলে যাওয়া, আর স্টেক হোল্ডার্সদের কাছে যদি ভুল ভাল যায়, আর রেশিও অ্যানালাইসিসে আমরা দেখেছিলাম যে আজকে যদি কোনো ফিগার ভুল হয় তাহলে সেইটা রেশিও ভুল হবে, আর রেশিও যদি ভুল হয় তাহলে এক একজন ভুলভাল মিস ইন্টারপ্রিট করবে, আর সেখান থেকে কিন্তু স্টেক হোল্ডার্সরা সেরকমভাবে বিজনেসে ইনভেস্ট করবে না আবেশন কোম্পানিতে। তো তার মানে যে সমস্ত ডেটাগুলো রয়েছে ইনকাম স্টেটমেন্ট আর পজিশন স্টেটমেন্টে, সেই সমস্ত জিনিসগুলো ঠিক হওয়া উচিত। আর আমরা জানি যে ইনকাম স্টেটমেন্ট বলতে বোঝায় ট্রেডিং পিএল, আর যদি এনটিও হয় তাহলে ইনকাম এক্সপেন্ডিচার, আর যদি পজিশন স্টেটমেন্ট হয় তাহলে সেটা ব্যালেন্স শিট। বুঝতে পেরেছিস? তো সেই কারণে কখনোই কোনো কোম্পানি চায় না যে কোনো অ্যাকাউন্টের লেজার ব্যালেন্স ভুলভাল বেরোক আর সেটা ফাইনাল অ্যাকাউন্টসে ব্রডকাস্ট হোক। কথাটা বুঝতে পেরেছি? এই কারণে কি তৈরি করতে হবে, ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে। আচ্ছা, এবার এইটা বলার আগে আমি না একটা কথা বলেছিলাম যেটা আমার একটুখানি বলা দরকার। আমার একটা অবজেকশন ছিল, অবজেকশনটা ছিল আবেশের এগেনস্টে, যে আবেশ এটা তো ঠিক না, এটা তো ঠিক না, তুই আমাকে বাদবাকি সমস্ত লেজারের দায়িত্ব দিয়ে দিলি আর এদেরকে মাত্র ডেটার্স আর এদেরকে মাত্র ক্রেডিটার্স দিলি। এটা তুই আমার সাথে অন্যায় করলি, আর মাইনে সবাইকে সেন্ড দিচ্ছিস, এটা তো ঠিক করছিস না তুই। তখন আবেশ সময় বলছে, দাদা এটা পাবলিক লিমিটেড কোম্পানি, এই কোম্পানিতে ম্যাক্সিমাম যা ট্রানজ্যাকশন হয় ক্রেডিটে হয়, আর ম্যাক্সিমাম যে ট্রানজ্যাকশানগুলি হয় সেটা হচ্ছে সেল আর পারচেজ রিলেটেড, সেল আর পারচেজ রিলেটেড ম্যাক্সিমাম ট্রানজ্যাকশানস হয়। তুমি যেটা ভাবছো না যে অরিন্দমের কাছে হালকা চাপ আর নীলের হালকা চাপ, তুমি ভুল ভাবছো। এদের কাছেও প্রচুর চাপ, কারণ ম্যাক্সিমাম ট্রানজ্যাকশান ক্রেডিটে আর ম্যাক্সিমাম ট্রানজ্যাকশান সেল পারচেজই হয়। তো এদের কাছেও না প্রচুর চাপ। তুমি একদিন ট্রাই করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে এইগুলো মেনটেন করা আর এটা একটা মেনটেন করা ব্যাপারটা প্রায় একই রকম। বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তুই ঠিকই বলেছিস। তো যাই হোক, সেখান থেকে আমার কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হওয়ার পর আমরা কি করলাম, যে যার মতন করে ব্যালেন্সগুলো বার করে দিলাম। যেমন আমার কাছে সেল অ্যাকাউন্ট আছে, আমার কাছে পারচেজ অ্যাকাউন্ট আছে, মানে মোদ্দা কথা হচ্ছে আমার কাছে সেই সমস্ত অ্যাকাউন্টসগুলি মেনটেন হয় যেগুলি অরিন্দম আর নীলের কাছে হয় না। অরিন্দমের কাছে ডেটার্স হয়, নীলের কাছে ক্রেডিটার্স হয়। এই দুটো বাদ দিয়ে বাদবাকি যে সমস্ত ট্রানজ্যাকশানসগুলো হয় আর অ্যাকাউন্টগুলো ইনভলভ থাকে সেগুলো মেনটেন করি আমি। ঠিক আছে, এবার আমি কি করলাম, আমার এখান থেকে ব্যালেন্সগুলো কাকে দিলাম, ব্যালেন্সগুলো সব আবেশ অ্যান্ড কোম্পানিকে দিলাম। আমি আমার ব্যালেন্সগুলো দিলাম, লেজারের ব্যালেন্সগুলো, ওখান থেকে নীল ব্যালেন্সগুলো দিল। ঠিক আছে, আর এইখান থেকে যত ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স সেগুলো সব বার করে দিল অরিন্দম। ঠিক আছে, এইবার এই ব্যালেন্সগুলো নিয়ে তৈরি করবে কি, আবেশন কোম্পানি ট্রায়াল ব্যালেন্স। কথাটা বুঝতে পারলি? এইবার কোনো কারণে ট্রায়াল ব্যালেন্স তো ম্যাচ করে না। এইবার মাথা খারাপ হয়ে গেছে কার, আবেশের। কারণ 31 মার্চ 2019 দাঁড়িয়ে রয়েছে, কয়েকদিন বাদে অডিট আসবে। যদি ট্রায়াল ব্যালেন্সে না ম্যাচ করে অডিটার্সকে কী দেখাবে? ভীষণ চাপে পড়ে গেছে আবেশন কোম্পানি। এক্স্যাক্টলি, তাতে প্রবলেম হবে। এইবার আবেশন কোম্পানি ভাবছে এটা কি হলো, আমাকে তো 3 জন দিয়েছে, জেনারেল ব্যালেন্সগুলো দিয়েছে, জেনারেল লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়েছে দাদা, ক্রেডিটার্সের ব্যালেন্স দিয়েছে নীল, আর ডেটার্সের ব্যালেন্স দিয়েছে অরিন্দম। তো ভুল কোনখানে, ভুল কোনখানে? ও তো এটাই বুঝতে পারছে না।
আর প্রচুর প্রচুর লেজার অ্যাকাউন্ট ভুলবার করবে কিভাবে, মহা বিপদে পড়ে গেল। কথাটা বুঝতে পারলি? কারণ অদ্ভুত সিচুয়েশনটা কেন আসছে এখানে দেখ, যখন নাকি এরকম আসছে যে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেল 100 যখন 100 রুপিসের একটা ক্রেডিট সেল হয়েছে তখন জার্নালটা কী হয়েছে, এটা হয়েছে। এবার যেহেতু এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি, কারোর একার পক্ষে সম্ভব না সমস্ত লেজার্সগুলোকে মেনটেন করা, তাই ডেটার্সটা কার কাছে চলে গেল, অরিন্দমের কাছে। ডেটার্সের লেজার কে মেনটেন করে, অরিন্দম। এটা কার কাছে সে বলল, দাদার কাছে। তাই তো, কোনো রকম অসুবিধা আছে? যার ফলে কেউ তো একটা গড়বড় করেছে, হয় অরিন্দম 100টাকে 10 লিখে দিয়েছে, আমি 100টাকে 100ই লিখেছি, বা আমি 100টাকে 1000 লিখে দিয়েছি, ও ঠিকটাকে ঠিক লিখেছে। কথাটা বুঝতে পারলি? এবার এতগুলো জার্নালের মধ্যে কোন জায়গাটায় আবেশ খুঁজবে যে কোন জায়গাটায় প্রবলেম গেল, তো ওর সেই বছরের অ্যাকাউন্টস। বুঝতে পারছিস কী ধরনের প্রবলেম? কারণ এগুলো তো সব জেনারেল লেজার অ্যাকাউন্ট, আর এগুলো তো ডেটার্স। তার মানে ডেটার্স চলে গেল অরিন্দমের কাছে, আর সেল এসে বললো দাদার কাছে। তো তার মানে আজকে যদি কেউ একজন দুটোকেই এন্ট্রি করতো, তাহলে সে ব্যাপারটাকে কন্ট্রোলে রাখতে পারতো। কিন্তু এই পার্টটা চলে গেল অরিন্দমের কাছে, এই পার্টটা এসে পড়লো আমার কাছে, তো কন্ট্রোল কিভাবে থাকবে? ও এই ফিগারটা নিয়ে করছে, আমি এই ফিগারটা নিয়ে করছি, কোনো রিলেশনই আমরা করতে পারছি না। কথাটা বুঝতে পারলি? যার ফলে এই যে মিসম্যাচ হলো, এই মিসম্যাচের কারণ কিন্তু ফাইন্ড আউট করা মারাত্মক লেভেলের একটা ডিফিকাল্ট টাস্ক হয়ে গেল। বুঝতে পারলি? এইখান থেকে আবেশ শিক্ষা পেল যে এরমভাবে হবে না। ঠিক আছে, পাবলিক লিমিটেড কোম্পানির ট্রানজ্যাকশন প্রচুর হয়, এই কারণে ডেটাসের দায়িত্ব দিলাম অরিন্দমকে, ক্রেডিটার্সের দায়িত্ব দিলাম নীলকে, আর বাদবাকি লেজার অ্যাকাউন্টের দায়িত্ব দিলাম দাদাকে। কিন্তু ওইটার পরেও এরকমভাবে চলতে পারে না, কিন্তু কারণ কোনো সময় যদি ট্রায়াল ব্যালেন্স ম্যাচ না করে, সেই জায়গায় সেই এরারটা ডিটেক্ট করা মারাত্মক লেভেলের কঠিন হয়ে যায়। তাহলে এই যে কাজগুলোকে ভাগ করে দেওয়া হচ্ছে, সেইটার পরও এমন কোনো একখানা টেকনিক আবেশ অ্যান্ড কোম্পানিকে ভাবতে হবে, যাতে নাকি দাদা যেই ব্যালেন্সেসগুলো দেবে, সেই ব্যালেন্সেসগুলো নিজের থেকেই বলে দেয় আমার ব্যালেন্সগুলো কিন্তু ঠিক আছে। অরিন্দম যেই ব্যালেন্সগুলো দেবে ডেটার্সে, সেই ব্যালেন্সগুলো যাতে নিজের থেকে বলে দেয় আমার ব্যালেন্সগুলো ঠিক আছে। নীল যেই ব্যালেন্সগুলো দেবে ক্রেডিটার্সের, সেই ব্যালেন্সগুলো যাতে নিজের থেকে বলে দেয় আমার ব্যালেন্সগুলো ঠিক আছে। তখন আবেশ অ্যান্ড কোম্পানি এই সিউরিটিটা পেয়ে যাবে। নীল নিজেরটা নিজে ম্যাচ করিয়ে দিল, অরিন্দম নিজেরটা নিজে ম্যাচ করিয়ে দিল, দাদার কাজটাকে ম্যাচ করিয়ে আমায় দিল। ঠিক, কারণ দাদার কাছে যদি কোনো রকম ভুলভ্রান্তি থাকতো, তাহলে দাদা যে ম্যাচিং ব্যাপারটা ক্লেম করছে সেটা আর ক্লেম করতে পারতো না। অরিন্দমেরটায় যদি ভুল থাকতো তাহলে অরিন্দম ক্লেম করতে পারতো না, নীলেরটায় যদি ভুল থাকতো নীল ক্লেম করতে পারতো না। অর্থাৎ যাকে যেই দায়িত্বটা দিয়েছে আবেশ, তার কাছ থেকে একদম ব্যালেন্সড করিয়েই জিনিসটা নিচ্ছে। আর কি ব্যালেন্স? নিজেরটা নিজে, তার মানে সেলফ ব্যালেন্সিং কিছু একটা করে যাকে যেই কাজটা দিয়েছে তার থেকে সেই কাজটা বুঝে নিচ্ছে আবেশ অ্যান্ড কোম্পানি। এইটাই হচ্ছে সেলফ ব্যালেন্সিং। এইবার দেখ, রিয়ালাইজ কর, এইবার যখন এই সিস্টেমটা অ্যাডাপ্ট করলো, এই 31 মার্চ 2019 তো ভুগে গেছিলো। ঠিক তার পরের বছর 31 মার্চ 2020 ও কি করেছে, ভাগাভাগি করার পরও সেলফ ব্যালেন্সিং এই টেকনিক আর টুলটাকে অ্যাপ্লাইড করে দিয়েছে। যার ফলে আমি যে জেনারেল অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো দিচ্ছি সেগুলোকে ম্যাচ করিয়ে দিতে হচ্ছে,
নীল যে ক্রেডিটার্সের ব্যালেন্সগুলো দিচ্ছে সেগুলোকে ম্যাচ করিয়ে দিতে হচ্ছে, আর অরিন্দম যে ডেটার্সের ব্যালেন্সগুলো দিচ্ছে সেগুলোকে ম্যাচ করিয়ে দিতে হচ্ছে। তাহলে 31 মার্চ 2020-তে আর কোনো রকম প্রবলেম ফেস করবে না, যেটা নাকি ফেস করেছিল 31 মার্চ 2019-এ। অনায়াসেও এখানে কি করতে পারবে, ট্রায়াল ব্যালেন্স তৈরি করে বাদবাকি ফাইনাল অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতে পারবে। বল কোনো রকম অসুবিধা আছে এইটুকুনির মধ্যে? তার মানে সেলফ ব্যালেন্সিং এই কথাটা বুঝতে পারলাম, আর এই টেকনিকটা কেন এসছে সেই সিচুয়েশনসটাও বুঝতে পারলাম। এইবার তোদের মনের মধ্যে একটা ডাউট এসছে, দাদা যেমন অরিন্দম জিজ্ঞাসা করছে আমার কাছে তো সমস্ত ডেটাসের লেজার্স অ্যাকাউন্টসগুলো রয়েছে, তাহলে আমার ডেটার্সের লেজার অ্যাকাউন্টের ব্যালেন্সের সাথে কোন অ্যাকাউন্টের ব্যালেন্স ম্যাচ করাবো, এইটাই তো বুঝতে পারছি না। নীল বলছে দাদা তুমি যেটা বললে সেলফ ব্যালেন্সিং, যেটা নাকি আবেশন কোম্পানি একটা টেকনিক ইনভেন্ট করেছে, অ্যাপ্লাই করেছে, আমার কাছে যে ক্রেডিটার্সে যে যত লেজার অ্যাকাউন্ট রয়েছে তাদের যে ব্যালেন্স কার সাথে ম্যাচ করাবো, এইটাই তো বুঝতে পারছি না। এই যে আমি ক্লেম করবো এই দেখ লেজার অ্যাকাউন্টের সব ব্যালেন্স, আর এই দেখ এই অ্যাকাউন্টের ব্যালেন্স, দেখ দুটো ম্যাচ করে গেল। আর দাদা লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স তো আমার কাছে আছে, এই যে দেখ এই ব্যালেন্স, এটা কি ব্যালেন্স? আজকে নীল বলছে দেখ লেজার অ্যাকাউন্ট যত রয়েছে সানডে ক্রেডিটার্সের, এদের লেজার অ্যাকাউন্টের টোটাল ব্যালেন্সের সাথে এই দেখ এই অ্যাকাউন্টের ব্যালেন্স ম্যাচ করে গেল। নীল যে ক্লেম করবে কোন কোন অ্যাকাউন্টের ব্যালেন্সের সাথে ম্যাচ করবে, এইটাই তো দাদা বুঝতে পারছি না। কথাটা বুঝতে পারলে? আমারও সেই একই প্রশ্ন। আমার কাছে যে জেনারেল লেজার অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো যে মেনটেন হয়, আমি যখন এগুলো আরেকটার সাথে ম্যাচ করিয়ে দেবো, সেই আরেকটা কি যেটার সাথে ম্যাচ করিয়ে বলবো দেখ সেলফ ব্যালেন্সিং আমি যে কাজটা করেছি ঠিক করেছি। কথাটা বুঝতে পারলি? তাহলে সেইটা কি এটা আমায় জানতে হবে। বুঝতে পেরেছিস? আরে সহজ। এবার শোন ওইটা কি। অরিন্দম কি করছে, অরিন্দম ডেটার্স লেজার্স মেনটেন করছে, তো ডেটার্স অ্যারাইজ হয় কিভাবে? সেল, ক্রেডিট সেল থেকে। তার মানে ক্রেডিটারের ক্রেডিট সেলের জন্য তুই একটা জাস্ট টাইপ অফ ওয়ার্কিং এখানে করে নিবি, অর্থাৎ ক্রেডিট সেল। কথাটা বুঝতে পারলি? ওই ক্রেডিট সেলের সাথে ক্রেডিট সেলের একটা লেজার অ্যাকাউন্ট তুই ওপেন করে নিবি। কথাটা বুঝতে পারলি? আর এইখান থেকে নীল যেটা মেনটেন করছে, কি মেনটেন করছে? ক্রেডিটার্স অ্যারাইজ হয় কোথা থেকে? ক্রেডিট পারচেস থেকে। ও কি করবে? একটা ক্রেডিট পারচেজের একটা অ্যাকাউন্টও ওপেন করে নেবে। বুঝতে পারলি? অরিন্দম যেটা করবে সেইটা কিন্তু অরিন্দমের কাছে জাস্ট একটা ওয়ার্কিং শিট। ওর মেন কাজ কোনটা? ডেটাস লিস্টকে মেনটেন করা। আজকে ক্রেডিট সেলের জন্য যে অ্যাকাউন্টটাও তৈরি করবে সেটা হচ্ছে সিম্পলি ম্যাচ করানোর জন্য, অর্থাৎ এইটা জাস্ট একটা ওয়ার্কিং ওর। কথাটা বুঝতে পারলি? আজকে নীল মেন কাজ কোনটা? ক্রেডিটার্সের লিস্ট মেনটেন করা, ক্রেডিটার্সের লেজার্স মেনটেন করা। এইটার সাথে ম্যাচ করাবে কার? ক্রেডিট পারচেসের। তার মানে ক্রেডিট পারচেসের জন্য যে লেজার অ্যাকাউন্টটা ওপেন করবে সেটা জাস্ট একটা ওর কাছে ওয়ার্কিং, এটা ছাড়া আর কিচ্ছু না। কথাটা বুঝতে পারলি? কিন্তু আমার কাছে সেল আর পারচেস কিন্তু ইম্পর্টেন্ট লেজার। আমার কাছে সেল আর পারচেস অ্যাকাউন্ট কিন্তু ইম্পর্টেন্ট লেজার, এইটাই আমার মেন কাজ। কিন্তু যেহেতু সেল আর পারচেস এই লেজার অ্যাকাউন্টগুলোর সাথে আমার ডেটার্স আর লেজারকে ম্যাচ করিয়ে দিতে হবে, তাই আমার কাছে ডেটার্সের লেজার অ্যাকাউন্টটা আর ক্রেডিটার্সদের লেজার অ্যাকাউন্টটা জাস্ট ওয়ার্কিং হিসেবে কনসিডার্ড হবে। হ্যাঁ অবশ্যই, কারণ আজকে আমার পার্টটা তোরা ওয়ার্কিং হিসাবে করছিস যাতে তোরা ম্যাচ করিয়ে বলতে পারিস আমি তো ঠিক করেছি। সেরকমভাবে সেল পারচেস তো আমার কাছে মেন কাজ,
ঠিক, তাহলে এইটার সাথে কাকে ম্যাচ করাবো? ডেটার্স আর ক্রেডিটার্সদের। তাহলে আমার কাছে ডেটার্স আর ক্রেডিটার্স হচ্ছে গিয়ে জাস্ট ওয়ার্কিং, আর কিচ্ছু না। অর্থাৎ আমি যেইভাবে সেল আর পারচেস অ্যাকাউন্টটা তৈরি করব সেটা তোদের কাছে ওয়ার্কিং, তো তোরা অতটা ভালো মতন মেনটেন করবি না। আর তোরা যে ডেটাস আর ক্রেডিটার্স যেটা তৈরি করবি লেজার অ্যাকাউন্টগুলো, সেটা আমি সেরকমভাবে তৈরি করব না, সেটা আমার কাছে ওয়ার্কিং। বুঝতে পেরেছিস? তাহলে আমি সেল আর পারচেজের এই অ্যাকাউন্টের ব্যালেন্সগুলোকে ডেটাসের সাথে আর ক্রেডিটার্সের সাথে ম্যাচ করিয়ে আমি আবেশকে বলতে পারবো যে দেখ দুটো ম্যাচ করে গেছে। কথাটা বুঝতে পারলি? আর ওইখান থেকে যখন নীল ক্রেডিট একটা তৈরি করবে আর ওয়ার্কিং হিসাবে এই পারচেসের একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবে, দুটোর ব্যালেন্স যখন ম্যাচ করবে তখন ও সেটা ক্লেম করতে পারবে, আর ইকুয়ালি তুইও সেরকমভাবে ক্লেম করতে পারবি যে দেখ আমরা যে দুটো কাজ করেছি, আমি যে কাজটা করেছি সেটা কিন্তু এই যে আরেকটা যে পার্ট, সেই আরেকটা পার্টের সাথে কিন্তু পুরোপুরিভাবে ম্যাচ করে যাচ্ছে। কারণ আমরা যখন জার্নালটা পাস করি সেই জার্নালের মধ্যে কিন্তু দুটো সাইড থাকে। যেহেতু আগে প্রবলেম হচ্ছিলো ডেটাসটা পুরো অরিন্দমের রেসপন্সিবিলিটি ছিল, সেলটা দাদার ছিল, তো যার ফলে এখন সেই প্রবলেমটাকে ট্যাকেল করার জন্য অরিন্দম কী করছে, ডেটাসের সাথে সাথে এটাকে ওয়ার্কিং হিসাবে রেকর্ড করছে, আর দাদা কী করছে, সেলটাকে মেন রেকর্ড করার সাথে সাথে সেটাকে ম্যাচ করানোর জন্য ডেটাটাকে ওয়ার্কিং হিসাবে রেকর্ড করছে। বুঝতে পারলি? তো যার ফলে এখন প্রত্যেকেই কিন্তু আমরা দুটোকেই মেনটেন করছি, কিন্তু তার মধ্যে কারোর থাকবে একটা মেন কাজ, বাদবাকিটা থাকবে তার কাছে ওয়ার্কিং। তো এই জিনিসটাই কোনো রকম অসুবিধা আছে? তার মানে এটাও বুঝতে পারলি সেলফ ব্যালেন্সিং এই টার্মটার মানে কি। দ্বিতীয় কথা হচ্ছে সেলফ ব্যালেন্সিং টার্মটা কোন প্রবলেমটাকে ট্যাকেল করার জন্য এসছে। আর তৃতীয় জিনিসটা হচ্ছে সেলফ ব্যালেন্সিংয়ে যে আমরা আরেকটা অ্যাকাউন্টে ব্যালেন্সের সাথে ম্যাচ করব, সেই আরেকটা অ্যাকাউন্ট কি। যেমন অরিন্দমের ক্ষেত্রে সেল অ্যাকাউন্ট, ওর ক্ষেত্রে পারচেজ অ্যাকাউন্ট, আমার ক্ষেত্রে ডেটাস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ক্রেডিটার্স অ্যাকাউন্ট। ভেরি গুড। কোনো রকম অসুবিধা আছে? তাহলে আমি অরিন্দমের দিক দিয়ে দেখি যে ওকে কোন কোন অ্যাকাউন্টসগুলো মেনটেন করতে হবে। একটা তোকে করতে হবে ডেটাস লেজার্স অ্যাকাউন্ট, ডেটাস লেজার্স অ্যাকাউন্ট, ঠিক আছে। রাম অ্যাকাউন্ট, শ্যাম অ্যাকাউন্ট, যদু অ্যাকাউন্ট, মানে যত আবেশান কোম্পানিতে ডেটার্স আছে তাদের প্রত্যেকে আলাদা আলাদা আলাদাভাবে লেজার অ্যাকাউন্ট ওকে মেনটেন করতে হবে, ঠিক আছে। তার মানে এইটাই হচ্ছে মেইন, ওর এটাই মেন কাজ। আর এইটাকে ট্যালি করানোর জন্য আরেকটা অ্যাকাউন্ট তোকে মেনটেন করতে হবে, যেটা হচ্ছে গিয়ে কি ওয়ার্কিং একটা অ্যাকাউন্ট। নাম ওয়ার্কিং অ্যাকাউন্টে দেখ কীভাবে জিনিসটা আসে। সেই ওয়ার্কিং অ্যাকাউন্টটা কি রিলেটেড, ক্রেডিট সেল রিলেটেড, ঠিক আছে। আর এই যে ক্রেডিট সেল মানে সেল, সেটা কি একটা জেনারেল লেজার অ্যাকাউন্ট, আর এইখানে যে ক্রেডিট সেল যেটা তুই করছিস সেটা কিসের জন্য? ওয়ার্কিং হিসেবে। তো সেই কারণে যখনই ওয়ার্কিং হিসেবে, তাই এখানে এসে বড় একটা ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। তার মানে আসছে কি জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্টস অ্যাকাউন্ট, যেহেতু অ্যাডজাস্টমেন্ট কেন, অ্যাজ ওয়ার্কিং অ্যাকাউন্ট। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা? আজকে আরেকবার বলি, অরিন্দম ওর আলটিমেট কাজ কি, যত ডেটাস রয়েছে সেই সমস্ত ডেটাস নাম অনুযায়ী ওর অ্যাকাউন্টগুলোকে মেনটেন করবে, আর সেই অ্যাকাউন্টগুলোর সাথে যেন ও ম্যাচ করিয়ে, অর্থাৎ সেলফ ব্যালেন্সড করে আবেশের হাতে তুলে দিতে পারে, তার জন্য একটা ওয়ার্কিং হিসাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কথাটা বুঝতে পেরেছিস? সেইটা হচ্ছে গিয়ে কি ওয়ার্কিং অ্যাকাউন্ট, সেটা কি রিলেটেড, ক্রেডিট সেল রিলেটেড, আর সেলটা হচ্ছে জেনারেল লেজারের মধ্যে পড়ে। আর যেহেতু এটা একটা ওয়ার্কিং হিসাবে করছিস, তাই একটা ওয়ার্ড অ্যাড হয়ে গেল, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। কোনো রকম অসুবিধা আছে? তার মানে এই দুটো অ্যাকাউন্ট ওকে ওপেন করতে হবে। বুঝতে পেরেছিস? একটা জিনিস একটুখানি দেখাই। ধর আজকে ক্রেডিট সেল হলো, ধর রাম অ্যাকাউন্ট ডেবিট টু সেল, ঠিক আছে। আরেকটা কথা বল না, আজকে আমি কেন বারবার বলবো ক্রেডিট সেল হবে? তো ক্রেডিট সেলই তো আসবে, যেহেতু তোর কাছে ডেটার্সের লেজার, ক্যাশ সেল কখন আসতে পারে? আসবে না তো। তো সেই কারণে এখানে কি আসবে, শুধুমাত্র ক্রেডিট সেলসগুলোই আসবে। নীলের কাছে কোনগুলো আসবে? ক্রেডিট পারচেসগুলোই আসবে, তাছাড়া অন্য কোনো কিছু আসতেই পারে না। কথাটা বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে সেল মানে এখানে কোন সেলটাকে কনসিডার করা হবে? ক্রেডিট সেল। আবার যখন তোরা অঙ্ক করবি না, সেই অঙ্কের মধ্যে তোকে পাজলড করার জন্য কী দেওয়া থাকবে জানিস? ক্যাশ সেল। তো ওটা আসবেই না ডেটার্সের মধ্যে, তো ক্রেডিট সেল নিয়ে এটার পুরো ব্যাপারটা, কারণ ক্রেডিট সেল থেকে ডেটার্স অ্যারাইজ হয়। বুঝতে পেরেছিস? এইবার রাম অ্যাকাউন্ট ডেবিট টু সেল 100। নেক্সট আরেকটা জার্নাল ধর, শ্যাম অ্যাকাউন্ট ডেবিট টু সেল ধর 200। যখন এগুলো লেজার পোস্টই অরিন্দম করবে, ভালো মতন দেখবি,
রাম নামে কিন্তু একটা আলাদা ডেটার্সের অ্যাকাউন্ট থাকবে, যেখানে ও টু সেল বলে 100 লিখবে। শ্যাম বলেও কিন্তু একটা আলাদা অ্যাকাউন্ট মেনটেন করবে ও, কারণ এইটাই ওর মেন কাজ অরিন্দমের। এখানে টু সেল বলে 200 লিখবে, কিন্তু সেলের একখানা অ্যাকাউন্ট ওপেন করে নেবে যেখানে ও সেল বলে লিখবে না, যেখানে লিখবে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, যেখানে লিখবে বাই রাম বাই শ্যাম 100 200। তাহলে এখান থেকে ডেবিট ব্যালেন্স 100 খাবে, এখান থেকে ডেবিট ব্যালেন্স 200 আসবে, আর এইটার ক্রেডিট ব্যালেন্স 300। তার মানে 100। এবার যদি ট্রায়াল ব্যালেন্স ও নিজে যখন তৈরি করে দেবে তখন ও কী করবে, এবার প্র্যাকটিক্যালি বোঝ ব্যাপারটা। তাহলে এটা ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে। তাহলে এখানকার রাম লিখবে, রাম লিখে কোথায় লিখবে, ডেবিট সাইডে লিখবে, যেহেতু ডেবিট ব্যালেন্স মনে পড়ে তো, ডেবিট সাইডে বেশি বলে ব্যালেন্সটাকে এই সাইডে এসে, তাই ওটাকে ডেবিট ব্যালেন্স বলবো। তাহলে 100 এখানে, আর শ্যাম অ্যাকাউন্ট বলে কোথায় লিখবে, ডেবিট সাইডে 200, ঠিক আছে। আর এইখানে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বলে এটাতে এইদিকে আসবে 300, তার মানে ক্রেডিট ব্যালেন্স 300। ব্যাস, ও নিজের মতন করে ম্যাচ করিয়ে দিয়ে দিল আবেশের কাছে, এই নে আবেশ আমি করলাম ম্যাচ সেল ব্যালেন্সড। আর এটা আমি দেখ এখান থেকে, মানে এটা ও কনফার্ম হয়ে গেল যে আমার যে অ্যাকাউন্টিংগুলো করেছি প্রত্যেকটা অ্যাকাউন্টিংই ঠিকঠাক রয়েছে। এইটা যখন আবেশকে দিয়ে দিল, ব্যাস আবেশও স্যাটিসফাইড। ওখান থেকে ওর ওপর অরিন্দমের ওপর যে অব্লিগেশন ছিল অ্যাকাউন্টিং মেনটেন করা, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল। ব্যাপারটা এইভাবে ওয়ার্ক করে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আজকে অরিন্দম ওয়ার্কিং হিসেবে যে অ্যাকাউন্টটা মেনটেন করবে সেটাকে বলা হবে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্টস অ্যাকাউন্ট। ঠিক একইভাবে, ঠিক একই রকমভাবে নীল একটা কি করবে, ক্রেডিটার্স লেজার অ্যাডজাস্টমেন্ট করবে, ক্রেডিটার্স লেজার অ্যাকাউন্ট করবে, সরি ক্রেডিটার লেজার অ্যাকাউন্ট মেনটেন করবে, যেইটা ওর মেন। আর আরেকটা কি করবে, ওই যে ক্রেডিট পারচেসের জন্য, সেটার জন্য যেটা করবে ওয়ার্কিং হিসাবে, সেটাকে কি বলা হবে, জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। বুঝতে পারলি? তার মানে এইখানে ক্রেডিট পারচেসগুলো হবে, অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে ক্রেডিটার এর সাথে রিলেটেড যে অ্যাকাউন্টগুলো, সেই অ্যাকাউন্টগুলো সব এর মধ্যে ঢুকে যাবে। তবে সে না এইটা এইখানে এলো, এইটা এইখানে এলো, তবে যখন তুই ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করবি দুটোই সিমিলার আসবে। বুঝতে পেরেছিস কোনো রকম অসুবিধা আছে? ঠিক একইভাবে দাদা কি করবে, দাদাও তো দুটো অ্যাকাউন্ট মেনটেন করবে। একটা হচ্ছে জেনারেল লেজার অ্যাকাউন্ট, না অ্যাডজাস্টমেন্ট নয়, এটা তোমার কাছে মেন জেনারেল লেজার অ্যাকাউন্ট। তার মানে এইখানে আলাদাভাবে আমি সেল অ্যাকাউন্ট মেনটেন করব, পারচেজ অ্যাকাউন্ট মেনটেন করব, এটা ওটা অ্যাকাউন্ট মেনটেন করব, ঠিক আছে। আমার কাছে ওয়ার্কিং কোনটা, ক্রেডিটার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ডেটার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। তার মানে আমার কাছে যেটা তৈরি করতে হবে, এইটা একটা হচ্ছে ক্রেডিটার্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, আর আরেকটা হচ্ছে ডেটার্স লেজার্স অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। বল কোথায় অসুবিধা আছে? বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা নেই তো?